গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে থাকছে 22 নম্বর ক্লাস, এবং 22 নম্বর ক্লাসের যে টপিকগুলো থাকছে সেটা হলো ইন্দো অ্যান্ড গ্রিক ডাইনেস্টি, অর্থাৎ ইন্দো গ্রিক বংশ, বা যাকে বলা হয় হিন্দ ইউনান। এছাড়া থাকছে তোমাদের শক বংশ, পল্লব বংশ এবং কুষাণ বংশ। অর্থাৎ এর আগের দিনের ক্লাসে যারা দেখেছো সেখানে আমি বলেছিলাম যে মৌর্যোত্তর কালে, মানে মৌর্য বংশের পরবর্তীতে ভারতে যে বিদেশি আক্রমণ হচ্ছে, যে যে বংশরা আক্রমণ করছে বা এসে ভারতে দখল করছে, তাদের নিয়ে আমরা আগের দিনের ক্লাসে নামগুলো আলোচনা করেছিলাম, এবং সেই বংশধরগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। আশা করি প্রত্যেকে এর আগের ক্লাসগুলো দেখেছো। তো একটা কথা বলবো, এই ক্লাসটা দেখার আগে যদি আগের ক্লাসটা না দেখে আসো তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। কোথায় অসুবিধা হবে? যে কোন রাজবংশের পরে কোন রাজবংশ আসছে সেটা কিন্তু বুঝতে অসুবিধা হবে। তাই বারবার বলছি, প্রিভিয়াস ক্লাস না দেখে থাকলে উপরে আই বাটনে যে লিঙ্ক শো হচ্ছে সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে তার মধ্যে দেখবে প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো পরপর সেখান থেকে দেখে নিতে পারবে, এবং যে ক্লাস তোমাদের করা হয়নি সেগুলো তোমরা সেখান থেকে করে নিতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস। তো আমরা দেখব, এর আগের দিনের ক্লাসে আমরা একটা শর্টকাট ট্রিক শিখেছিলাম, কি হাসিন মসুক শাহ। হাসিন মসুক শাহ, যেখানে আমি বলেছিলাম হ ফর কি হর্যঙ্ক বংশ, হর্যঙ্ক বংশের পরে এসেছিল কি তালবস্যায়সী ফর শিশুনাগ বংশ, তারপর দন্তান্ন ফর হলো নন্দ বংশ, এরপর নন্দ বংশের পতনের পর আসছে কে মৌর্য বংশ, ফর মৌর্য বংশ, তারপর তালবস্যা হস্যু ফর শুঙ্গ বংশ, শুঙ্গ ডাইনেস্টি, ক ফর কানভা বংশ, এবং দন্তুসা আকার ফর সাতবাহন বংশ। এবং এই টাইম পিরিয়ডের মধ্যে নন্দ বংশ যখন সবে রাজত্ব করছে, সেই টাইম পিরিয়ডে বা নন্দ বংশের ঠিক আগে, মানে শিশুনাগ বংশের শেষ এবং নন্দ বংশের মিডিলে বিদেশি আক্রমণ হচ্ছে ভারতের সর্বপ্রথম। তো ভারতের সর্বপ্রথম কোন বিদেশি শাসক আক্রমণ করেছিল অলরেডি পড়িয়েছি, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এখানে মেনলি আক্রমণ হচ্ছে কার? মেনলি আক্রমণ করছে সেলুকাস। সেলুকাস কিন্তু প্রথম বিদেশি আক্রমণকারী নয়, এর আগেও আরেকজন বিদেশি আক্রমণকারী আছে। তো সেটার নাম কিন্তু অলরেডি ক্লাসে পড়ানো হয়েছে, কি পড়িয়েছি সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এরপর এই নন্দ বংশের টাইম পিরিয়ডে, নন্দ বংশের শেষ এবং মৌর্য বংশের শুরুতে আসছে কে? এই সেলুকাস, সরি, নন্দ বংশের টাইমে আসে সিকান্দার। সিকান্দার সিকান্দার আসে, এবং নন্দ বংশের শেষ এবং মৌর্য বংশ যখন শুরু হচ্ছে সেই টাইম পিরিয়ডে আসে এই সিকান্দারের সেনাপতি ছিল, তার নাম হলো সেলুকাস। সেলুকাস নিকেটর। কে আসছে? সেলুকাস নিকেটর। এরপর মৌর্য বংশ রাজত্ব করছে। মৌর্য বংশের পরবর্তীতে যে বংশগুলো আসছে, শুঙ্গ, কানভা এবং সাতবাহন বংশ, এগুলো সম্বন্ধে আগের দিনের ক্লাসে ডিটেলসে পড়িয়েছি। এর সমসাময়িক আরও 4টে বংশ আসছে, কারণ মৌর্যোত্তর কালের পরবর্তীতে যে সমস্ত শাসকরা ছিল তারা কিন্তু অতটা মানে প্রতাপী শাসক ছিল না, তারা অযোগ্য শাসক ছিল। তো সেই টাইম পিরিয়ডে বিদেশ থেকে আক্রমণ হচ্ছে, এবং মগধের কি করছে, মগধ মৌর্যোত্তর কালের পরে ছোট ছোট টুকরোতে ভেঙে যাচ্ছে, এবং সেখানে আক্রমণ হচ্ছে কাদের? বিদেশি যারা আছে শক্তি, সেই বিদেশি শক্তিদের আক্রমণ হচ্ছে। তো কোন কোন বিদেশি শক্তি আক্রমণ হয়েছিল? শর্টকাট ট্রিকে কি বলেছিলাম, মনে রাখতে বলেছিলাম, ISPK। ISPK। আই ফর হলো কি ইন্দো গ্রিক, এস ফর হলো শক, পি ফর হলো পল্লব বংশ, অ্যান্ড কে ফর হলো কি কুষাণ বংশ। এরা কিন্তু এই শুঙ্গ, কানভা এবং সাতবাহন বংশ, এবং সাতবাহন বংশের পরে আসে কে? গুপ্ত বংশ। এদের বলতে পারো প্রায় সমসাময়িক ছিল এই বিদেশি আক্রমণকারীরা। তো এদের ব্যাপারে আমরা আজকের ক্লাসে এবার ধীরে ধীরে ডিসকাস করব। তো নেক্সট পেজে এখানে হেডিং করো, ফার্স্ট যে বিদেশিরা আসছে সে তারা হলো কি ইন্দো গ্রিক। ইন্দো ইন্দো গ্রিক।
ইন্দো গ্রিক, ইন্দো ইন্দো ইউনান বা বলতে পারো হিন্দ ইউনান, হিন্দ ইউনান, ইন্দো ইউনান বা হিন্দ ইউনান। এদের ক্ষেত্র কোথায় ছিল? এই ইন্দো গ্রিক বা হিন্দ ইউনানের এদের ক্ষেত্র ছিল হিন্দুকুশ পর্বত। হিন্দুকুশ পর্বতের পাশে ব্যাকটেরিয়া নামক একটা জায়গা ছিল। তো সেখান থেকে এসেছিল কারা? ইন্দো গ্রিকরা। এদের ক্ষেত্র কোথায় ছিল? এক্সামে কোশ্চেন দিয়েছে, মনে রাখবে হিন্দুকুশ পর্বত, হিন্দুকুশ পর্বত। তো হিন্দুকুশ পর্বতের পাশে জায়গার নাম কি? ব্যাকটেরিয়া। হিন্দুকুশ পর্বতের পাশে ব্যাকটেরিয়া নামক জায়গাতে থেকে এরা এসেছিল। অর্থাৎ এই ইন্দো গ্রিকদের যেহেতু ব্যাকটেরিয়া নামক জায়গা থেকে এসেছিল, তো এদেরকে ব্যাকটেরিয়ান শাসকও বলা হতো। এদেরকে কি বলা হতো? ব্যাকটেরিয়ান শাসক। এদেরকে ব্যাকটেরিয়ান শাসকও কিন্তু এদেরকে বলা হতো। এরা দুবার মানে দুটো ভাগে এরা কিন্তু ভারতে এসেছিল, বা বলতে পারো এরা দুটো চরণে ভারতে এসেছিল। তো এখানে হেডিং করতে পারো প্রথম চরণ। প্রথম চরণে যারা এসেছিল এদের ব্যাপারে অলরেডি এর আগের দিনের ক্লাসে আমি কিন্তু ডিসকাস করেছি। কি ডিসকাস করেছিলাম? বলেছিলাম যে জবানদের অ্যাটাক হয়েছিল। তো ইন্দো গ্রিকদের বলতে পারো জবান, জবানও বলতে পারো। তো এই জবানরা কাদের টাইমে এসেছিল? তো এর আগের দিনের ক্লাসে দুজনের নাম পড়িয়েছিলাম। একজন হলেন ডেমেট্রিয়াস এবং আরেকজন হলেন কে? আরেকজন হলেন মিয়ান্ডার। তো ডেমেট্রিয়াস কখন আসে এবং মিয়ান্ডার কখন আসে? তো ডেমেট্রিয়াস পাঞ্জাবের সাকালে কি করছে? এসে ডেমেট্রিয়াস বংশের স্থাপন করছে। ডেমেট্রিয়াস ফার্স্ট প্রথম চরণে কে আসছে? ডেমিট্রিয়াস। ডেমিট্রিয়াস ডেমিট্রিয়াস কি করছে? ডেমিট্রিয়াস পাঞ্জাবের সাকাল, কোথায়? পাঞ্জাব। পাঞ্জাবের কোথায়? পাঞ্জাবের সাকালে ডেমিট্রিয়াস বংশের শুরু করছে কে? এই ডেমিট্রিয়াস। ডেমিট্রিয়াস বংশের শুরু, ডেমিট্রিয়াস বংশ স্থাপনা করছে। ডেমিট্রিয়াস বংশের স্থাপনা করছে কে? এই ডেমিট্রিয়াস আসে। এবং এই ডেমিট্রিয়াস কার টাইম পিরিয়ডে আসছে ভারতে? আসছে শুঙ্গ বংশের টাইম পিরিয়ডে। এই যে শুঙ্গ বংশ, শুঙ্গ বংশের টাইম পিরিয়ডে আসছে কে? ইন্দো গ্রিক ডেমেট্রিয়াস। এবং শুঙ্গ বংশের আমলে, শুঙ্গ বংশের যখন পড়িয়েছি এর একদিনের ক্লাসেই, সেখানেই বলেছিলাম যে শুঙ্গ বংশের আমলে কি হচ্ছে? দুজন জবান শাসকের কিন্তু ভারতের আগমন হচ্ছে তাদের টাইম পিরিয়ডে, তাদের সাম্রাজ্যে। এবং এই ডেমিট্রিয়াসকে এবং এর ডেমিট্রিয়াসের পরবর্তী মিয়ান্ডার, এই দুজনকে পুষ্যমিত্র শুঙ্গের নেতৃত্বে তার ছেলে, তার নাম কি? অগ্নিমিত্র। তো অগ্নিমিত্র কি করছে? একে পরাজিত করছে। তো একে পরাস্ত করছে কে? যুদ্ধ হচ্ছে কার কার মধ্যে? ডেমিট্রিয়াস ভার্সেস পুষ্যমিত্র শুঙ্গের ছেলে অগ্নিমিত্র। পুষ্যমিত্র শুঙ্গের ছেলেকে অগ্নিমিত্র, এদের মধ্যে যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হওয়ার ফলে ডেমিট্রিয়াস পরাজিত হচ্ছে। ডেমিট্রিয়াস পরাজিত হচ্ছে এবং অগ্নিমিত্র জয়লাভ করছে। এরপর পরবর্তী ইন্দো গ্রিক শাসক আসছে কে? এই ডেমিট্রিয়াসের পরে। ডেমিট্রিয়াসের পরবর্তী শাসক আসছে, ডেমিট্রিয়াসের পরে আসছে কে? মিয়ান্ডার। মিয়ান্ডার, অনেক বইতে লেখা থাকে মিলিন্দ, মিলিন্দ বা মিয়ান্ডার। তো মিলিন্দ বা মিয়ান্ডার সেকেন্ড ইন্দো গ্রিক শাসক আসছে। এবং ইনিও আসছেন কার আমলে? পুষ্যমিত্র শুঙ্গের আমলে। এবং ইনিও পুষ্যমিত্র শুঙ্গের ছেলে অগ্নিমিত্রের সাথে যুদ্ধ করছেন। অগ্নিমিত্র। এবং অগ্নিমিত্র এই মিয়ান্ডারকে আবার কিন্তু পরাজিত করছে। একে কি করছে?
পরাজিত করছে এবং জয়লাভ করছে কে, জিতছে কে, জয়ী হচ্ছে অগ্নিমিত্র। তো এরপর অগ্নিমিত্রের কাছে তিনি কি হচ্ছেন, পরাজিত হচ্ছেন। পরাজিত হওয়ার পর মিয়ান্ডার পরাজিত হয়ে মাথা নিচু করে তিনি ফিরে যাচ্ছেন। তো ফেরার পথে একজনের সাথে দেখা হয়, তার নাম কি, তার নাম হলো নাগসেন। এই নাগসেন কে ছিলেন? নাগসেন ছিলেন বৌদ্ধ ভিক্ষুক। এর আগের দিনের ক্লাসেই কিন্তু পড়িয়েছিলাম, বৌদ্ধ ভিক্ষুক ছিলেন। এই বৌদ্ধ ভিক্ষুক এই মিয়ান্ডার বিদেশি মুরগিকে ধরে কি করছে, বিদেশি মুরগিকে ধরে বৌদ্ধ ভিক্ষুক একে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করাচ্ছে, বৌদ্ধ ধর্মে দীক্ষিত করাচ্ছে। এবং এর ব্যাপারে, এই যে মিয়ান্ডার বৌদ্ধ ধর্মে দীক্ষিত হচ্ছেন, এর ব্যাপারে আমরা জানতে পারছি কোথা থেকে? এর ব্যাপারে জানতে পারছি এই নাগসেনের লেখা মিলান্দ পানহ। নাগসেনের লেখা বইয়ের নাম কি? মিলান্দ পানহ। তো এক্সামে কোশ্চেন দেবে যে মিলান্দ পানহ কার লেখা? মিলান্দ পানহ কার লেখা? লেখা হলো নাগসেনের। কার লেখা? নাগসেনের বই। তাহলে আশা করি বুঝতে পারছো যে যখন বিদেশি আক্রমণ হচ্ছে, কার আমলে কিভাবে আক্রমণ হচ্ছে এবং কে কার সমসাময়িক, আশা করি ক্লিয়ার হচ্ছে। এরপর হবে দ্বিতীয় চরণ। দ্বিতীয় চরণে হিন্দু ইউনিয়ন কারা আসছেন, মানে হিন্দ ইউনিয়নরা হিসাবে, ইন্দো গ্রিক হিসাবে কারা আসছেন। তো তার আগে এখানে দেখো একটা ছোট ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো আরআরবি এনটিপিসি 2024 প্রিলিয়ান মেন্স স্পেশাল হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচ, যেটা প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এদের মেন্সের ক্লাস কিছুদিনের মধ্যে শুরু হবে। এর পাশাপাশি আদার্স যে পুলিশের এক্সাম, এসএসসির যাবতীয় এক্সামের নাম তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস রেগুলার বেসিসে প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসাবে কিন্তু ক্লাসগুলো তোমরা কিন্তু সময় মতো দেখে নিতে পারবে। আর সবাইকে আরেকটা অনুরোধ থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ সেগুলোতে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে যে তোমরা কোন ব্যাচে অ্যাড হতে চাও। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল কিন্তু করবে না। মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করতে পারো এবং কোনো রকম জিজ্ঞাসা কোয়ারিজ থাকলে সেটাও শুধুমাত্র তোমরা হোয়াটসঅ্যাপেই আমাদের মেসেজ করে ইনফর্ম করবে। সেখান থেকে তোমাদের প্রপার রিপ্লাই প্রোভাইড করা হবে বা প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটি বেনিফিট, সেখান থেকে তোমরা পেয়ে যাবে ক্লাসের রুটিন ওয়াইজ ক্লাসের লিঙ্ক, এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা সেখান থেকে পাবে। এছাড়া এখানে আরও একটি তোমাদের ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা পাবে প্রতিটা এক্সামের জন্য জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তোমরা এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। তো আমরা দেখছিলাম এত সময় কি ইন্দো গ্রিকদের দ্বিতীয় চরণ। প্রথম চরণ দেখছিলাম, এবার দেখবো আমরা দ্বিতীয় চরণ। তো দ্বিতীয় চরণে সেকেন্ড ভাগে কারা কারা এসছিল ভারতে, দ্বিতীয় চরণ হেডিং করো। তো দ্বিতীয় চরণে আসছে কে? আসছে ইউক্রেডাইটিস। কে আসছে দ্বিতীয় চরণে? ইউক্রেডাইটিস। দ্বিতীয় চরণে আসে ইউক্রেডাইটিস। তো ইউক্রেডাইটিস কি করছে? আসছে তক্ষশিলাতে। কোথায়? তক্ষশিলা। আসছে তক্ষশিলাতে এবং তক্ষশিলাতে এসে ইনি যে বংশের স্থাপনা করছেন তার নাম দিচ্ছেন নিজের নামে ইউক্রেডাইটিস বংশ। এবং এই বংশের শাসক তার নাম কি? পরবর্তী শাসক আন্তিয়াল। এই আন্তিয়াল তার রাজদূত হেলিওডোটাসকে, এই বংশের পরবর্তী শাসককে আন্তিয়াল, এই আন্তিয়ালের রাজদূত ছিল। রাজদূতের নাম কি? হেলিওডোটাস। এবং আশা করি যারা এর আগের দিনের ক্লাস দেখেছো সেখানে হেলিওডোটাসের নাম তোমরা পেয়েছো।
তো হেলিওডোটাসকে কোথায় পাঠানো হচ্ছে? হেলিওডোটাসকে পাঠানো হচ্ছে শুঙ্গ বংশের রাজার কাছে। শুঙ্গ বংশের কোন রাজার কাছে এই হেলিওডোটাসকে পাঠানো হচ্ছে? শুঙ্গ বংশ, শুঙ্গ বংশের রাজা। তো শুঙ্গ বংশের রাজার নাম কি? কোন রাজার কাছে পাঠানো হচ্ছে? শুঙ্গ বংশের রাজা নাম ভাগব্রত। শুঙ্গ বংশের রাজা নাম কি? ভাগব্রত। ভাগব্রতের কাছে পাঠানো হচ্ছে কাকে? হেলিওডোটাসকে। এবং হেলিওডোটাস যখন ভাগব্রতের দরবারে আসছেন রাজদূত হিসেবে, এই হেলিওডোটাসকে কি করা হচ্ছে? ভাগবত ধর্মে দীক্ষিত করা হচ্ছে। ভাগবত ধর্মে, বা বলতে পারো হিন্দু ধর্মে, হিন্দু ধর্মে এনাকে কি করা হচ্ছে? দীক্ষিত করা হয়েছে, দীক্ষিত করা হচ্ছে। কাকে? হেলিওডোটাসকে। এবং এর ব্যাপারে আমরা জানতে পাচ্ছি, অর্থাৎ এই হেলিওডোটাস যে ভাগবত ধর্ম গ্রহণ করছে, এর ব্যাপারে আমরা জানতে পাচ্ছি কোথা থেকে? জানতে পাচ্ছি গরুড় ধ্বজ অভিলেখ। কোন অভিলেখ থেকে? গরুড় ধ্বজ অভিলেখ। গরুড় ধ্বজ, গরুড় ধ্বজ অভিলেখ থেকে আমরা কিন্তু জানতে পাচ্ছি। এবং এই গরুড় ধ্বজ অভিলেখটা কোথা থেকে পাওয়া গেছে? বিদিশা থেকে, মধ্যপ্রদেশের বিদিশা, বিদিশা এমপি থেকে কিন্তু পাওয়া গিয়েছে এই গরুড় ধ্বজ অভিলেখ, যেখান থেকে আমরা জানতে পারি যে হেলিওডোটাস ভাগবত ধর্মে দীক্ষিত হয়েছিলেন। এই যে হিন্দ ইউনানি, এই হিন্দ ইউনানি বা ইন্দো গ্রিক, এদের বিশেষত্ব কি ছিল? এরা গ্রিক থেকে এসে হিন্দুকুশ পর্বতের পাশে কিন্তু বসবাস শুরু করেছিল। যেহেতু এরা গ্রিক থেকে এসেছিল, তাই এদের নামের পাশে কি আছে? নামে আছে কি? গ্রিক। এবং এরা এসে বসবাস শুরু করেছিল কোথায়? বসবাস শুরু করেছিল হিন্দুকুশ পর্বতের পাশে। তো সে হিন্দু থেকে ইন্দো, তো হয়ে গেছে কি? হয়ে গেছে ইন্দো গ্রিক। তো এই কারণে এদেরকে বলা হচ্ছে ইন্দো গ্রিক বা হিন্দ ইউনানি, বা এদেরকে বলা হচ্ছে কি? জবান। এদেরকে ইন্দো গ্রিক বা হিন্দ ইউনানি, হিন্দ ইউনানি, বা এদেরকেই বলা হচ্ছে কি? এদেরকে বলা হচ্ছে জবান। এই জবানদের একটা কিন্তু প্রিয় জিনিস ছিল। কি ছিল? ভারতের একটা মশলা কিন্তু এদের প্রিয় ছিল। এবং এই কোশ্চেনটা তোমাদের গত বছর কিংবা তার আগের বছর কেবিসির কেবিসি যেটা হয় এই সনিতে, সেখানে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল যে জবনপ্রিয় নামে পরিচিত কোন মশলা? তো এই জবানদের প্রিয় ছিল ভারতের একটা মশলা, যেটা হলো ব্ল্যাক পেপার। ব্ল্যাক, ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ, গোলমরিচ। এই গোলমরিচকে বলা হতো কি? জবনদের যেহেতু প্রিয় ছিল, তাই সেখান থেকে নাম হয়েছে কি? জবনপ্রিয়। জবনপ্রিয়। তো জবনপ্রিয় কোন মশলা? এক্সামেও দিয়েছে, মনে রাখবে। সেটা হলো কি? ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ। এছাড়া এই হিন্দ ইউনানিরা ভারতে কি করছে? প্রথমবার চিত্রিত মানে ছবি আঁকা সোনার কয়েন তারা চালু করছে। এছাড়া ভারতে অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোলজি, গণিত ও সময়ের সঠিক গণনা কিন্তু শুরু করছে এই ইন্দো গ্রিকরা। এর পরবর্তী যারা আসছে, বিদেশি আক্রমণ যাদের হচ্ছে, সেটা হলো কি? শক বংশ। তো নেক্সট হেডিং করো শক ডাইনেস্টি বা শক বংশ। হেডিং করো শক বংশ, শক ডাইনেস্টি, শক বংশ বা শক ডাইনেস্টি। এই শক বংশ আসছে ভারতে কত সাল নাগাদ? তো এরা আসছে খ্রিস্টপূর্বাব্দ 90 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এরা কিন্তু ভারতে আক্রমণ করছে। এরা ভারতে আসে। শকরা কি ছিল? মধ্য এশিয়াতে কিন্তু এরা থাকতো। কোথায়? মধ্য এশিয়ায়। কোথা থেকে আসছে এরা? এরা আসছে মধ্য এশিয়া থেকে। এদের বাসস্থান কোথায় ছিল? মধ্য এশিয়া, মধ্য এশিয়া। এই
মধ্য এশিয়া থেকে এরা থাকতো বলে বা মধ্য এশিয়া থেকে এরা এসেছে বলে এদেরকে বলা হতো কি, এদেরকে বলা হতো ইউচি। এদেরকে কি বলা হতো? ইউচি বলা হতো, ইউচি বংশ। এদেরকে কি বলা হতো? ইউচি বংশ, বা এদেরকে বলা হতো কাবিলা, কবিলা, কবিলা বংশ বা ইউচি বংশ। এবার মধ্য এশিয়ায় কি হচ্ছে? মধ্য এশিয়ায় এই 90 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই শকদের কি করছে? তাড়িয়ে দিচ্ছে। এবং তাড়িয়ে দেওয়ার ফলে এবার এরা আরো আগে এগিয়ে আসে। এবার এদের একটা বাসস্থান দরকার, তো এরা দেখছে ভারত হলো সব থেকে ফেভারিট জায়গা। তো এরা বসে পড়ছে কোথায়? এরা বসে পড়ছে ভারতে। তো এখানে আমি একটা ভারতের ম্যাপ আঁকছি, কারণ এখানে একটুখানি বোঝানোর ব্যাপার আছে। যা হোক, লামসাম ম্যাপ আঁকছি। তো এখানে দেখো, যখন এই শক আক্রমণ হচ্ছে তখন কিন্তু ভারত কি ছিল? ভারত ছিল অখণ্ড, অখণ্ড ভারত ছিল। তো এরা কোথায় ছিল? এরকম জায়গায় মধ্য এশিয়া আছে। তো মধ্য এশিয়ার বাসিন্দা ছিল কারা? মধ্য এশিয়ার বাসিন্দা ছিল শকরা। এই শকরা আসছে কোথায়? আসছে ভারতের দিকে। যখন মধ্য এশিয়ার থেকে এদেরকে তাড়িয়ে দিচ্ছে, এরা আসছে কোথায়? ভারতে। তো ভারতের তোমাদের যখন ষোড়শ মহাজন পদ পড়িয়েছিলাম, সেখানে পড়িয়েছিলাম যে দুটো মহাজন পদ এমন আছে যারা বর্তমানে ভারতের বাইরে অবস্থিত। তার মধ্যে কি কি বলেছিলাম? যে কম্বোজ, আরেকটা হলো গান্ধার। তো কম্বোজ এবং গান্ধার, গান্ধারের পজিশন কোথায় এখন? গান্ধারের পজিশন হলো পাকিস্তান, এবং গান্ধারের ক্যাপিটাল ছিল কি? তক্ষশিলা। তো এরা আসছে কোথায়? এসে বসছে তক্ষশিলা। তক্ষশিলা কোথায়? পাকিস্তানে অবস্থিত। এছাড়া কিছু অংশ এসে বসছে কোথায়? বসছে আফগানিস্তানের কান্ধারে। তো এখানে লিখলাম আমি কে। আর বাকি তিনটে অংশ ভাগ হয়ে, কারণ এই শকদের যখন এখান থেকে মধ্য এশিয়া থেকে তাড়িয়ে দিচ্ছে, এরা কিন্তু 5টা ভাগে ডিভাইড হয়ে গেছে এবং ভারতের 5টা জায়গায় এরা বসতি স্থাপন করছে। তার মধ্যে আফগানিস্তানের কান্ধার, পাকিস্তানের তক্ষশিলা, এবং বাকি তিনটে ভারতে। ভারতের কোথায়? ভারতের উত্তরপ্রদেশে এরকম জায়গায় আছে কি? মথুরা। তো মথুরাতে একটা অংশ আসছে। মথুরার নিচে মধ্যপ্রদেশের এইরকম অংশে আছে কি? এখানে আছে উজ্জয়িনী। তো উজ্জয়িনীতে একটা অংশ এসে বসতি স্থাপন করছে, এবং আরেকটা 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 ভাগ এসে বংশ বিস্তার করছে কোথায়? তারা বসতি স্থাপন করছে মহারাষ্ট্রের নাসিকে। কোথায়? মহারাষ্ট্রের নাসিক, মহারাষ্ট্রের নাসিকে। তাহলে ভারতের মধ্যে তিনটে আসছে এখন বর্তমান ভারতের মধ্যে। কোথায় কোথায় আসছে? মথুরা, আসছে উজ্জয়িনী, আসছে কোথায়? নাসিকে। এবং বাকি দুটো, একটা হলো আফগানিস্তানের কান্ধার এবং তক্ষশিলা, পাকিস্তানের তক্ষশিলা। তো পাশে লিখে রাখতে পারো এরা, এই ইউচি বংশধাররা কটা ভাগে বিভক্ত হচ্ছে? 5টি ভাগে। 5টি ভাগে কিন্তু এরা বিভক্ত হচ্ছে। 5টি ভাগে কি হচ্ছে? ডিভাইড হচ্ছে। 5টি ভাগ কি কি? ফার্স্ট লেখো কান্ধার। কান্ধার বর্তমানে কোথায়? আফগানিস্তানে অবস্থিত। AFG লিখে দিলাম, ফুল ফর্মে লিখে রাখবে। সেকেন্ড বললাম কোথায়? তক্ষশিলাতে একটা পার্ট এখানে আসছে তক্ষশিলা। তক্ষশিলায় বর্তমান কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত। বাকি তিনটে বর্তমান ভারতের মধ্যে, একটা হলো মথুরা। মথুরা, মথুরা কোথায়? উত্তরপ্রদেশে। আর একটা ভাগ মধ্যপ্রদেশের উজ্জয়িনী, উজ্জয়িনী মধ্যপ্রদেশ। এবং আরেকটা ভাগ বসতি স্থাপন করছে কোথায়? মহারাষ্ট্রের নাসিক, নাসিক, নাসিক মহারাষ্ট্রতে এরা কিন্তু বসতি স্থাপন করছে। এই যে শক বংশের এরা বসতি স্থাপন করে এখানকার, এই শক বংশের, শক ডাইনেস্টির যারা কিং ছিলেন, যারা কিংডম ছিলেন, মানে রাজা ছিলেন যারা, তাদেরকে কি বলা হতো? তো কোশ্চেন দিয়েছিল যে শক রাজাদের কি বলা হতো? শক রাজাদের, শক রাজাদের কি বলা হতো? তো শক রাজাদের
বলা হতো কি, শক রাজাদের বলা হতো ছত্রাপ। কি বলা হতো? শক রাজাদের বলা হতো ছত্রাপ। ছত্রাপ নামে এরা অভিহিত ছিল। এখানে এক্ষুনি বললাম 5টা ভাগে ভাগ হচ্ছে। কারা কারা? এক হচ্ছে কান্ধার, তক্ষশিলা, মথুরা, উজ্জয়িনী এবং নাসিক। তো এই মথুরার যে শক শাসক ছিল, এই মথুরার শক শাসক কি করছে? মথুরার শক শাসক মালাবার শাসককে পরাজিত করছে। পরাজিত করে কত সালে নাগাদ পরাজিত করছে? 57 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তিনি পরাজিত করছে। পরাজিত করে নিজেকে বিক্রমাদিত্য উপাধি দিয়ে দিচ্ছে, অর্থাৎ নিজেকে বিক্রমাদিত্য বলে সে ঘোষণা করছে। এরপর নাসিকের শক শাসক, নাসিকের শক শাসক অলরেডি পড়িয়েছি, নাম কি ছিল? নাসিকের শক শাসকের নাম ছিল নাহপান। কি ছিল? নাহাপান। এই নাহাপান এর আগের দিনের ক্লাসেই কিন্তু পড়িয়েছি। এই নাহাপান কার সাথে ফাইট করছে, কার সাথে, বা কোন বংশের কোন রাজার টাইমে তিনি যুদ্ধ করছে কোন রাজার সাথে? তো পড়িয়েছিলাম সাতবাহন বংশে এসে। তো সাতবাহন বংশে কার সাথে? তো শক বংশের রাজা, শক বংশের রাজার নাম কি? নাহপান। এই নাহপান কার সাথে ফাইট করছে? ফাইট করছে সাতবাহন বংশের সঙ্গে। সাতবাহন বংশ। সাতবাহন বংশের কোন রাজা? বলেছিলাম গৌতমী পুত্র সাতকর্ণী জিপিএস এর সাথে ফাইট করছে। এবং জিপিএস এর সাথে যখন ফাইট করছে, যুদ্ধ করছে, যেই যুদ্ধের ফলে নাহপান পরাজিত হচ্ছে, মানে গৌতমীপুত্র সাতকর্ণী নাহপানকে পরাজিত করছেন এবং গৌতমীপুত্র সাতকর্ণী এই যুদ্ধে জয়লাভ করছেন। এবং এর ব্যাপারে আমরা জানতে পেরেছি কিসের থেকে? এর ব্যাপারে আমরা জানতে পেরেছি যোগালথাম্বিতে পাওয়া কয়েন থেকে, সিক্কা থেকে, মুদ্রা থেকে। যোগালথাম্বিতে পাওয়া কিসের থেকে? কয়েন, অর্থাৎ সিক্কার থেকে আমরা জানতে পেরেছি। কারণ এই যোগালথাম্বিতে যে কয়েন পাওয়া গিয়েছিল, সেই কয়েনের এক সাইডে ছিল জিপিএস এর ছবি, অর্থাৎ গৌতমীপুত্র সাতকর্ণীর জয়ের ছবি, এবং অপর সাইডে ছিল নাহপানের পরাজয় হওয়ার ছবি। তো সেখান থেকেই আমরা পেয়েছি কি, আমরা জানতে পেরেছি যে নাহপান অ্যাটাক করেছিল কাকে? শক রাজা নাহপান অ্যাটাক করেছিল গৌতমীপুত্র সাতকর্ণী। এবার এই সাতবাহন বংশেরই পরবর্তী শাসক কে আসছে সাতবাহন বংশের? সাতবাহন বংশের পরবর্তী শাসক আসছে বিএসএস, অর্থাৎ বশিষ্ঠ পুত্র পুল্লমাপী। বশিষ্ঠ পুত্র পুল্লমাপী, বিপিপি, বিএসএস নয়, বিপিপি, বশিষ্ঠ পুত্র পুল্লমাপী। এই পুল্লমাপী যখন রাজা হচ্ছে, তখন দ্বিতীয় শক শাসক কে আসছে? দ্বিতীয় শক শাসক আসছে রুদ্রদামন। তো রুদ্রদামন এবং বশিষ্ঠ পুত্র পুল্লমাপীর মধ্যে এবার যুদ্ধ হচ্ছে। এবং এই যুদ্ধে রুদ্রদামন নাহপানের যে পরাজয়, সেই পরাজয় মানে বদলা নিচ্ছে। নাহপান যে পরাজিত হয়েছিল, সেই বদলা নিয়ে বশিষ্ঠ পুত্র পুল্লমাপীকে কি করছে? হারিয়ে দিচ্ছে, অর্থাৎ পরাজিত করছে। আর জয়ী হচ্ছে কে? জয়ী হচ্ছে শক শাসক রুদ্রদামন, কিন্তু এই যুদ্ধে জয়লাভ করছে। এবং এটার ব্যাপারেও আমরা জানতে পাচ্ছি কোথা থেকে? জানতে পাচ্ছি রুদ্রদামনের জুনাগড়ে যে শিলালেখ আছে, জুনাগড়ে অভিলেখ। তো রুদ্রদামনের অভিলেখ থেকে, রুদ্রদামনের অভিলেখ থেকে আমরা এই তথ্য পাচ্ছি। এই রুদ্রদামনের অভিলেখ কোথা থেকে পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে জুনাগড়। জুনাগড় কোথায়? জুনাগড় সৌরাষ্ট্রতে অবস্থিত। সৌরাষ্ট্র কোথায়? সৌরাষ্ট্র গুজরাটে অবস্থিত। তো গুজরাটের সৌরাষ্ট্রের জুনাগড় থেকে উদ্ধার হচ্ছে কি? রুদ্রদামনের অভিলেখ। এই অভিলেখ থেকে, এই রুদ্রদামনের যে অভিলেখ সেখান থেকে পাওয়া গেছে, এই অভিলেখ থেকে আরো আরেকটা জিনিস জানা গেছে। কি জানা গেছে? তো মৌর্য বংশের রাজা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য।
সেই চন্দ্রগুপ্ত মৌর্য কি করছে? চন্দ্রগুপ্ত মৌর্য সৌরাষ্ট্রের যে সুদর্শনঝিল, সৌরাষ্ট্রের সুদর্শন যে ঝিল, সুদর্শন ঝিল, এই সুদর্শন ঝিল বানাচ্ছে কে? বানাচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য পড়ানোর টাইমেও কিন্তু বলেছিলাম, চন্দ্রগুপ্ত মৌর্য কি করছে? সুদর্শন ঝিল বানাচ্ছে, সুদর্শন ঝিল তিনি বানিয়ে দিয়েছেন। অর্থাৎ এর থেকে কি বোঝা যাচ্ছে? এর থেকে বোঝা যাচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের যে সাম্রাজ্য ছিল, সাম্রাজ্য কিন্তু পশ্চিমে গুজরাট পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল, গুজরাটের সৌরাষ্ট্র পর্যন্ত বিস্তৃত ছিল। আচ্ছা, সুদর্শন ঝিল থেকে কিন্তু আরো দুটো কোশ্চেন দেয়। কি দেয়? যে এই সুদর্শন ঝিল পুনর্নির্মাণ কে করেছিলেন? তো সুদর্শন ঝিল বানিয়েছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। পুনর্নির্মাণ কে করেছেন? পুনর্নির্মাণ করেছেন রুদ্রদামন। এবং রুদ্রদামনের পরে যখন গুপ্ত বংশ আসবে, সেই গুপ্ত বংশের লাস্টের দিকে একজন শাসক স্কন্দগুপ্ত, সেই স্কন্দগুপ্ত কিন্তু আবার এই সুদর্শন ঝিলকে পুনর্নির্মাণ করেন। তো এখান থেকে কোশ্চেন দেয়, জুনাগড় অভিলেখ থেকে কটা রাজার নাম জানা যায়? জুনাগড় অভিলেখ থেকে লিখে রাখো, জুনাগড় অভিলেখ থেকে, জুনাগড় অভিলেখ থেকে জুনাগড় অভিলেখ থেকে যে জানকারি পাওয়া যায়, যে তথ্য পাওয়া যায়, তো কি জানকারি পাওয়া যায়? তো এখান থেকে তিনটে রাজার ব্যাপারে, তিনটি রাজার ব্যাপারে কিন্তু জানা যায়, রাজার ব্যাপারে, তিনটি রাজার ব্যাপারে কিন্তু জানা যায়। তিনটি রাজা কে কে? তো ফার্স্ট যিনি জুনাগড়ে এসে সুদর্শন ঝিল বানিয়েছিলেন তার নাম কি? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য। এর পরবর্তীতে আসছে কে? শক শাসক রুদ্রদামন, রুদ্রদামন, রুদ্রদামন। এবং এর পরবর্তীতে আসছে কে? স্কন্দগুপ্ত, স্কন্দগুপ্ত। তো এই তিনটে রাজার ব্যাপারে জানা যায় কিসের থেকে? জুনাগড় অভিলেখ থেকে জানা যায়। এরপর এখান থেকে যে কোশ্চেনটা দেবে শক বংশ থেকে, যে শক বংশের লাস্ট শাসক কে ছিল? অন্তিম শাসক, অন্তিম, অন্তিম শক শাসক। তো অন্তিম শক শাসকের নাম ছিল কি? রুদ্র সিং তৃতীয়, বা বলতে পারো তৃতীয় রুদ্র সিং। রুদ্র সিং, রুদ্র সিং তৃতীয়, তৃতীয় রুদ্র সিং ছিল শক বংশের অন্তিম শাসক। এবং এই শক বংশ রাজত্ব করেছিল কোন পর্যন্ত? গুপ্ত বংশ যখন শুরু হয়েছিল, গুপ্ত বংশের কিছু মানে প্রথম দিকের গুপ্ত বংশের প্রতিষ্ঠা কে করেন? প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত। এরপরে আরো দুটো তিনটে শাসক আসে, তারপর আসে কি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি করছে? শকদের কিন্তু একদম সমূলভাবে বিনাশ করছে। তো শকদের ধ্বংস করছে কে? শকদের ধ্বংস করছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, গুপ্ত বংশের রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি করে? শকদের নাশ করে, শকদের, শকদের বিনাশ করে। এবং এই শকদের বিনাশ করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপাধি নিয়ে নিচ্ছে কি? উপাধি নিয়ে নিচ্ছে বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি উপাধি নিচ্ছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপাধি নিয়ে নিচ্ছে শকদের বিনাশ করে বিক্রমাদিত্য। তো যখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, গুপ্ত ডাইনেস্টি আমরা আলোচনা করব, সেখানেও আরো আরেকবার এখানে ডিটেলসে আমরা আলোচনা করব। এছাড়া শকরা কিন্তু রূপোর কয়েনও তারা প্রচলন করেছিল। এরপর পরবর্তী যে বিদেশিরা ভারতে এসেছিল তার নাম হলো কি? পল্লব ডাইনেস্টি। তো হেডিং করো পল্লব বংশ, হেডিং করো পল্লব বংশ, পল্লব ডাইনেস্টি। ইংলিশে যারা লিখছো লিখে রাখতে পারো
পল্লব ডাইনেস্টি, পল্লব বংশ। এই পল্লব বংশীয়রা এরা কোথায় ছিল? এরা ছিল ইরানে, মূলত ইরান, বা যাকে বলা হয় ফারাস, বা যাকে বলা হয় পার্সিয়া, পার্সিয়া এখানকার কিন্তু এরা বাসিন্দা ছিল। এই জন্য এই পল্লব বংশের যে সমস্ত শাসকরা ছিল তাদেরকে কি বলা হতো? এদেরকে বলা হতো ইন্দো পার্সিয়ান। এদেরকে কি বলা হতো? ইন্দো পার্সিয়ান। এখান থেকে মূলত দুটো তিনটে কোশ্চেন দেয়। কোশ্চেন দেবে যে পল্লব বংশের ক্যাপিটাল কোথায় ছিল, রাজধানী। পল্লব বংশের রাজধানী অর্থাৎ ক্যাপিটাল কোথায় ছিল? তো এদের ক্যাপিটাল রাজধানী ছিল পুরুষপুর। পুরুষপুর, পরবর্তীতে পুরুষপুরের নাম পরিবর্তন হয়েছে কি পেশোয়ার। তো পুরুষপুর থাকুক পেশোয়ার থাকুক, অপশানে যেটাই থাকবে সেটা মার্কিং করবে। তো পল্লবদের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশোয়ার ছিল এদের রাজধানী। এখান থেকে কোশ্চেন দেয় যে পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে কে প্রতিষ্ঠা করেছিলেন বা সংস্থাপক কে? তো পল্লব বংশের প্রতিষ্ঠাতা হলেন মিথ্রেডেটস। মিথ্রেডেটস হলেন পল্লব বংশের প্রতিষ্ঠাতা। এর পরে এই মিথ্রেডেটসের পরে পরবর্তী যোগ্য শাসক, বা বলতে পারো এই পল্লব বংশের সব থেকে যোগ্য শাসক কে এসেছিল বা তার নাম কি? তার নাম হলো গন্ধাফার্মিস। তার নাম কি ছিল? গন্ধাফার্মিস। তো এই গন্ধাফার্মিস এর কিন্তু পাকিস্তান থেকে এর ব্যাপারে পাকিস্তানে একটা অভিলেখ পাওয়া গিয়েছে, এবং সেই অভিলেখ থেকে গন্ধাফার্মিসের ব্যাপারে কিন্তু জানা যায়। তো অভিলেখের নাম কি? অভিলেখের নাম হলো তখ্ত এ গাড়ি। অভিলেখের নাম কি? তখ্ত এ গাড়ি। তখ্ত এ গাড়ি নামক অভিলেখ। তখ্ত এ গাড়ি নামক অভিলেখ পাওয়া যাচ্ছে কোথা থেকে? পাওয়া যাচ্ছে পাকিস্তান থেকে। কোথা থেকে? পাকিস্তান থেকে। এবং তখ্ত এ গাড়ি এটা কোন লিপিতে লেখা? খরোষ্ঠী লিপি। কোন লিপি? খরোষ্ঠী লিপিতে লেখা। এরপর এই পল্লব বংশে টাইমে পর্তুগাল থেকে কিন্তু একজন ব্যক্তি আসে, যিনি কি করছেন? খ্রিস্ট ধর্মের প্রচার করছেন। কি করছেন? খ্রিস্ট ধর্মের প্রচার করছেন। এবং ইনি ভারতে আসা প্রথম কিন্তু খ্রিস্ট ধর্মের প্রচারক ছিলেন। ইনি কি ছিলেন? ইনি ভারতের প্রথম খ্রিস্ট ধর্মের প্রচারক ছিলেন। খ্রিস্ট ধর্মের প্রচারক। তাহলে এর নাম কি? নাম হলো সেন্ট থমাস। বহুবার এক্সামে দিয়েছে, মনে রাখবে। সেন্ট থমাস। তো সেন্ট থমাস আসছেন কার টাইম পিরিয়ডে? এই পল্লব বংশের টাইম পিরিয়ডে। এবং ইনি ভারতে এসে খ্রিস্ট ধর্ম প্রচার করা প্রথম ব্যক্তি ছিলেন। এরপর পরবর্তী যে বংশ আসছে, এবং বিদেশি, এত সময় যেগুলো পড়ালাম বিদেশি বংশ, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো কুষাণ ডাইনেস্টি, কুষাণ বংশ। তো নেক্সট হেডিং করো কুষাণ বংশ। নেক্সট হেডিং করো কুষাণ বংশ বা কুষাণ ডাইনেস্টি। এই কুষাণরা কোথার বাসিন্দা ছিল? তো এরাও কিন্তু মধ্য এশিয়ার বাসিন্দা ছিল। এরাও কোথার থেকে আসছে? মধ্য এশিয়া। তো মধ্য এশিয়ার আনুদরিয়া নামক নদী, সেই আনুদরিয়া নামক নদীর তীরে কিন্তু এরা বসবাস করত।
আনুদরিয়া নদীর তীরে, আনুদরিয়া নদীর তীরে কিন্তু এরা বসবাস করত। এবং এখানে তোমাদের একটু আগেই বললাম মধ্য এশিয়া থেকে কারা আসছে, মধ্য এশিয়া থেকে আসছে, শকরাও কিন্তু মধ্য এশিয়া থেকে আসছে। এবং মধ্য এশিয়া থেকে আসছে বলে তাদেরকে বলা হচ্ছে কি, তাদেরকে বলা হচ্ছে ইউচি কাপিলা। তো বলেছিলাম ইউচি কাপিলা কটা ভাগে ভাগ হয়ে যায়, 5টা ভাগে কিন্তু ভাগ হয়ে যায়। সেই 5টা ভাগের মধ্যে একটা ভাগ কি শক বংশ ছিল, আরেকটা ভাগ, ওই 5টা ভাগের মধ্যে আরেকটা ভাগ ছিল কি কুষাণ, আরেকটা ভাগ কে ছিল, আরেকটা ভাগ কুষাণ, যারা কি পল্লব বংশ যখন টোটালি কমপ্লিট হয়ে যায়, পল্লব বংশের পরে এই আরেকটি বংশ অর্থাৎ ইউচিদের ভাগ হয়ে যাবার 5টি ভাগের মধ্যে একটা ভাগ আসছে কোথায়, ভারতে, এবং প্রতিষ্ঠা করে দিচ্ছে কি, প্রতিষ্ঠা করে দিচ্ছে কুষাণ বংশ। তো কোশ্চেন দেবে কুষাণ বংশের সংস্থাপক বা প্রতিষ্ঠাতাকে, কে প্রতিষ্ঠা করছেন কুষাণ বংশ, বহুবার এক্সামে দিয়েছে, নাম মনে রাখবে কুদুল কাডফিসেস। নাম কি, কুদুল কাডফিসেস, কুদল কাডফিসেস প্রতিষ্ঠা করছে কুষাণ বংশের। এবং এর পাশাপাশি এই কুদল কাডফিসেস তামার শিক্ষাও তিনি প্রচলন করছেন, তামার শিক্ষা প্রচলন, তামার শিক্ষা তিনি কিন্তু প্রচলন করছেন। এই কুদল কাদফিসেসের পরে পরবর্তী শাসক কে আসে, এরপর পরবর্তী শাসক আসে, তার নাম হলো বিম কাদফিসেস, এর নাম হলো বিম কাদফিসেস, যিনি এই বংশের ছিলেন কি বাস্তবিক সংস্থাপক। বিম কাদফিসেস কি করছে, একদম ফাইনালি কিন্তু কুষাণ বংশের প্রতিষ্ঠা করে দিচ্ছে। এবং এই বিম কাদফিসেস ইনি কোন ধর্ম মানতেন, তো মনে রাখবে ইনি শিবকে, মহাদেবকে কিন্তু তিনি পুজো করতেন, অর্থাৎ ইনি শৈব ধর্ম মানতেন। ইনি কোন ধর্ম মানতেন, ইনি শৈব ধর্ম মানতেন। এই বিম কাদফিসেসের পরে কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক আসে, যার নাম কি, যার নাম হলো কনিষ্ক, যার নাম কি, যার নাম হলো কনিষ্ক। তো কনিষ্ক হলো কি কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তো এর রাজ্যাভিষেক কবে হচ্ছে, এর রাজ্যাভিষেক হচ্ছে 78 খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টাব্দে। কবে হচ্ছে, 78 খ্রিস্টাব্দে কনিষ্কের রাজ্যাভিষেক হচ্ছে, কনিষ্কের রাজা হচ্ছে। এবং রাজা হওয়ার সাথে সাথে রাজ্যাভিষেক হওয়ার 78 খ্রিস্টাব্দে লিখে রাখো রাজ্যাভিষেক, এই রাজ্যাভিষেক হওয়ার সাথে সাথেই কনিষ্ক সেটাকে মনে রাখার জন্য একটা জিনিস তিনি কিন্তু চালু করছে, কি চালু করছে, তিনি ক্যালেন্ডার চালু করছে, ক্যালেন্ডার চালু করছে। কোন ক্যালেন্ডার চালু করছে, তিনি চালু করছে শক সংবাদ, শক ক্যালেন্ডার বা শক সংবাদ নামক ক্যালেন্ডার চালু করছে। পরবর্তীতে কি হচ্ছে, এর মাঝখানে একটা গল্প আছে। তো 78 খ্রিস্টপূর্বাব্দে যখন 78 খ্রিস্টাব্দে যখন কনিষ্কের রাজ্যাভিষেক হয়েছে, সেই রাজ্যাভিষেকের সাথে সাথে কনিষ্ক কি করেছিল, কনিষ্ক একটা ক্যালেন্ডার জারি করেছিল। কিন্তু ভারতে থাকা ওই ইউচি বংশের, মানে ইউচি যে 5টা ভাগ হয়ে গেছিল, তার মধ্যে একটা ভাগ যেটা যারা শক ছিল, সেই শক বংশরা কি করছিল, শক বংশরা এই ক্যালেন্ডারের যে টেকনিক, সেই টেকনিক চুরি করে নিয়েছিল, এবং চুরি করে নিয়ে তারা নিজেদের নাম দিয়ে 78 খ্রিস্টাব্দে তারা চালু করেছিল কি শক সংবাদ। আচ্ছা, এখানে একটুখানি কারেকশন করে নেবে, শক সংবাদ এটা চালু করেছিল কারা, শকরা, শক বংশধররা চালু করেছিল শক সংবাদ। কত, 78 খ্রিস্টাব্দে।
এবার লাস্টে আমরা ক্যালেন্ডার নিয়ে আলোচনা করব। সেখানে শক সংবাদ আছে, হিজরি সংবাদ আছে, বিক্রম সংবাদ আছে, গ্রেগরিয়ান ক্যালেন্ডার আছে। তো এগুলো নিয়ে আমরা লাস্টে আলোচনা করব। এরপর এখান থেকে দেখো, কনিষ্ক যখন রাজা হচ্ছে, রাজা হওয়ার পর এবার তার দরকার কি ক্যাপিটাল। তো ইনি ক্যাপিটাল দুটো জায়গায় করছেন। কনিষ্কের টাইমে রাজধানী কোথায় হচ্ছে? রাজধানী কিন্তু দুটো জায়গায়। কোথায় কোথায় লেখো? রাজধানী, রাজধানী। কনিষ্কের আগে কারা ছিল? কার পরবর্তীতে কনিষ্করা ভারতে আসে? পল্লব বংশের পরে তারা কিন্তু ভারতে আসে। তো পল্লব বংশের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশোয়ার। তো পুরুষপুর, পুরুষপুর বা পেশোয়ারে কিন্তু কনিষ্কের রাজধানী থাকছে, পুরুষপুর বা পেশোয়ার। এবং এছাড়া আরেকটা রাজধানী করছেন, সেটা কোথায়? সেটা করছে মথুরাতে, মথুরাতে। এবং মথুরাতে যে রাজধানীটা করছেন সেটা হলো সাংস্কৃতিক রাজধানী, সেটা হলো সাংস্কৃতিক ক্যাপিটাল, সাংস্কৃতিক রাজধানী। তাহলে কনিষ্ক দুটো জায়গায় রাজধানী করছেন, পুরুষপুর বা পেশোয়ার, এবং আরেকটা হলো কোথায়? মথুরা, যেটা হলো সাংস্কৃতিক রাজধানী। এরপর কনিষ্ক বিহারের পাটলিপুত্রে আক্রমণ করেছিলেন এবং সেখান থেকে তিনি মহাত্মা বুদ্ধের ভিক্ষা পাত্র তিনি সেখান থেকে তুলে এনেছিলেন। এবং তার সাথে সাথে একজন ব্যক্তিকে তিনি তুলে আনছেন। তার নাম কি? তার নাম হলো অশ্ব ঘোষ। তার নাম কি? অশ্ব ঘোষ। এবার এই অশ্ব ঘোষ ছিল কে? অশ্ব ঘোষ ছিল কিন্তু তিনি একজন বৌদ্ধ ভিক্ষুক। এবং তোমাদের বৌদ্ধ ধর্ম পড়ানোর টাইমেই বলেছিলাম যে বৌদ্ধ সঙ্গীত, 4টে বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। সেই 4টে বৌদ্ধ সঙ্গীত কার কার আমলে আয়োজন করা হয়েছিল সেগুলো আমরা সেখানে ডিসকাস করেছি। তার মধ্যে পরবর্তী রাজবংশ যখন এসছে সেই রাজবংশের টাইমেও আমরা আলোচনা করেছি। তো তার মধ্যে অলরেডি 3টে বৌদ্ধ সঙ্গীত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অর্থাৎ লাস্ট যেটা পড়িয়েছি সেটা পড়িয়েছিলাম মৌর্যকালীন টাইমে, অশোকের টাইম পিরিয়ডে হয়েছিল। এরপরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন হচ্ছে। কত নম্বর? চতুর্থ বৌদ্ধ সঙ্গীত, চতুর্থ বৌদ্ধ সঙ্গীত। এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কার আমলে এটা অর্গানাইজ করা হচ্ছে? কনিষ্কের আমলে। কনিষ্ক যখন রাজা তখন অর্গানাইজ হচ্ছে। কোথায় অর্গানাইজ হচ্ছে? পড়িয়েছি সব। কুণ্ডালবন, কুণ্ডালবন। কুণ্ডালবন কোথায় অবস্থিত? বর্তমানে জম্মু অ্যান্ড কাশ্মীরের কুণ্ডালবনে। কখন, কোন শতাব্দীতে? প্রথম শতাব্দী বা সাল মনে রাখতে পারো 102 খ্রিস্টাব্দে, 102 খ্রিস্টাব্দে আয়োজন করা হচ্ছে। এবং এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের যিনি উপাধ্যক্ষ ছিলেন, উপাধ্যক্ষ, এই উপাধ্যক্ষকে যাকে তিনি বিহার থেকে তুলে এনেছিলেন অশ্ব ঘোষ। এবং এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের অধ্যক্ষ কে ছিল? এটাও কিন্তু এক্সামে কোশ্চেন আসে, অলরেডি পড়িয়েছি। অধ্যক্ষ ছিল কে? বসুমিত্র। অধ্যক্ষ ছিল বসুমিত্র এবং এনার আন্ডারে উপাধ্যক্ষ ছিল কে? অশ্ব ঘোষ, যাকে তিনি বিহার থেকে তুলে এনেছিলেন। এছাড়া কনিষ্কের দরবারে বিভিন্ন বিদ্বান ব্যক্তি ছিল, জ্ঞানীগুণী ব্যক্তি ছিল। তার মধ্যে অশ্ব ঘোষ, তো অশ্ব ঘোষকে তুলে এনেছে, তো তাকে অবভিয়াসলি তার দরবারে রাখবে। তো ছিল কে? অশ্ব ঘোষ ছিল। অশ্ব ঘোষ কি লিখছে? অশ্ব ঘোষ লিখছে বুদ্ধচরিত, বুদ্ধচরিত। অশ্ব ঘোষ কি লিখছে? বুদ্ধচরিত। এক্সামে কোশ্চেন দেবে বুদ্ধচরিত কার লেখা? অশ্ব ঘোষের লেখা। এছাড়া নেক্সট বিদ্বান এর নাম লেখো চরক। চরক কি লিখছে? চরক লিখছে চরক সংহিতা, চরক সংহিতা, চরক সংহিতা। কার লেখা? চরকের লেখা। এবং এই চরক কে ছিলেন? চরক ছিলেন একজন ডক্টর বলতে পারো, একজন চিকিৎসক, একজন ডক্টর ছিলেন কে? চরক। এছাড়া নেক্সট বিদ্বান ব্যক্তি ছিলেন কে? নাগার্জুন। নাগার্জুন, নাগার্জুন ফেমাস কেন? কারণ নাগার্জুন মাধ্যাকর্ষণ সূত্রের সাপেক্ষিকতার তিনি সূত্র দিয়েছিলেন। ইনি কি দিয়েছিলেন? মাধ্যাকর্ষণ শক্তির
মাধ্যাকর্ষণ শক্তির সাপেক্ষিকতার সূত্র দিয়েছিলেন। সেই কারণে এই নাগার্জুনকে কি বলা হয়? ভারতের আইনস্টাইন। তো কোশ্চেন দেবে ভারতের আইনস্টাইন নামে পরিচিত কে? ভারতের আইনস্টাইন। তো ভারতের আইনস্টাইন নামে পরিচিত হলেন নাগার্জুন, কারণ তিনি সর্বপ্রথম মাধ্যাকর্ষণ সূত্রের তিনি সাপেক্ষিকতার সিদ্ধান্ত দিয়েছিলেন। এছাড়া নাগার্জুনের সাথে আরেকটা জিনিস রিলেটেড আছে। বৌদ্ধ ধর্ম তোমাদেরকে যখন পড়িয়েছিলাম বৌদ্ধ ধর্ম, তখন বলেছিলাম যে যখন চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হচ্ছে এই কনিষ্কর টাইম পিরিয়ডে, তখন বৌদ্ধ ধর্ম এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের পর কি হচ্ছে? চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের পর দুটো শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে। কি কি সেই শাখা? একটা হলো হীনযান এবং আরেকটি হলো মহাযান। বৌদ্ধ ধর্ম যখন পড়িয়েছি সেখানে পড়িয়েছিলাম। এর পরবর্তীতে এই মহাযান শাখাটা আরো দুটো ভাগে কিন্তু বিভক্ত হচ্ছে। আরো দুটো ভাগ কি কি? একটা হলো শূন্যবাদ এবং আরেকটা শাখা হলো ব্রজযান। এই যে শূন্যবাদ, এই শূন্যবাদের প্রবক্তা কে ছিলেন? শূন্যবাদের সিদ্ধান্ত কে দিয়েছিলেন? নাগার্জুন দিয়েছিলেন। এই নাগার্জুনই দিয়েছিলেন কি? শূন্যবাদের সিদ্ধান্ত দিয়েছিলেন। এরপর কনিষ্ক বৌদ্ধ ধর্ম, অবভিয়াসলি তিনি বৌদ্ধ ধর্ম মানতেন এবং বৌদ্ধ ধর্মের কোশ্চেন দেয় কনিষ্ক বৌদ্ধ ধর্মের কোন শাখাকে মানতেন? তো মনে রাখবে মহাজন শাখাকে। কনিষ্ক বৌদ্ধ ধর্মের মহাজন শাখাকে মানতেন। এবং মহাজন শাখা যখন পড়িয়েছিলাম বলেছিলাম যে এই মহাজন শাখা কেমন প্রকৃতির ছিল? এটা ছিল সরল প্রকৃতির, যেখানে বৌদ্ধ ভিক্ষুকরা বিভিন্ন গয়না, আভূষণ বা সোনার জিনিসপত্র পড়তে পারত। খাওয়া দাওয়ায় কোনো সেখানে কিন্তু ডিসক্রিমিনেশন ছিল না, মানে বাধ্যবাধকতা ছিল না, যা ইচ্ছা তারা খেতে পারত। তো সেই কারণে কনিষ্ক বৌদ্ধ ধর্মের কোন শাখাকে মানতেন? তিনি মহাজন শাখাকে মানতেন। এছাড়া কনিষ্কের টাইম পিরিয়ডে কি হচ্ছে? পাকিস্তানের হিন্দুকুশ পর্বতের আলতাই পাহাড় থেকে কিন্তু প্রচুর পরিমাণে সেখানে সোনা প্রাপ্তি হচ্ছে। এবার সোনা যদি সে প্রচুর পরিমাণে পায়, তাহলে সে কি করবে? সোনার দিয়ে বিভিন্ন জিনিস বানাবে বা কয়েন বানাবে এবং সেই সোনা কি করবে? বাইরের দেশে কিন্তু বিক্রি করবে। তো কনিষ্ক ঠিক তেমনটাই করছিল। কনিষ্ক বিশুদ্ধ সোনার সিক্কা বানিয়েছে এবং সেটা দিয়ে কি করছে? ব্যবসা বাণিজ্য করছে। এবং তার ব্যবসা বাণিজ্য কোন পর্যন্ত বিস্তৃত ছিল? জানা গিয়েছে মিশর পর্যন্ত কিন্তু তার ব্যবসা বাণিজ্য বিস্তার লাভ করেছিল। তো লিখে রাখতে পারো এখান থেকে যে কনিষ্কের সময় সোনার খনি পাওয়া যাচ্ছে। সোনা পাওয়া যাচ্ছে কোথা থেকে? সোনা পাওয়া যায় হিন্দুকুশ পর্বতের আলতাই পাহাড় থেকে সোনা পাওয়া যাচ্ছে। তো এই সোনা দিয়ে কনিষ্ক কি করছে? কনিষ্ক কয়েন তৈরি করছে, সোনার কয়েন প্রচলন করছে, সিক্কা বানাচ্ছে এবং এই সোনা দিয়ে কি করছে? ব্যবসা বাণিজ্য করছে। এবং ব্যবসা বাণিজ্য তার কোন পর্যন্ত বিস্তার লাভ করেছিল? জানা গেছে মিশর পর্যন্ত তার কিন্তু ব্যবসা বাণিজ্য বিস্তার লাভ করেছিল। তো ব্যবসা বাণিজ্যের জন্য অবভিয়াসলি স্থলপথের সাথে সাথে জলপথও কিন্তু প্রয়োজন। তো স্থলপথ, জলপথ দুটো ভাবেই কিন্তু কনিষ্কের টাইম পিরিয়ডে ব্যবসা বাণিজ্য হতো। তো এই সময় বাংলার তাম্রলিপ্ত বন্দর এবং দক্ষিণ ভারতের সোপারা, তো লিখে রাখতে পারো কোন কোন বন্দর? বাংলার তাম্রলিপ্ত বন্দর
এবং সাউথ ইন্ডিয়ার দক্ষিণ ভারতের সুপারা বন্দর, এই দুটো বন্দর দিয়ে ব্যবসা বাণিজ্য কিন্তু চলতো এই কনিষ্কের টাইম পিরিয়ডে। এছাড়া কনিষ্কের সময় একজন ব্যক্তি আসেন, তার নাম কি? তার নাম হলো, তিনি ছিলেন নাবিক। তো নাবিকের নাম কি? নাবিকের নাম ছিল হিপ্পালাস। নাম কি? হিপ্পালাস। তো কোশ্চেন দেয় যে মনসুনের আবিষ্কার কে করেছিলেন? তো মনে রাখবে, এই কনিষ্কের সময় আসা হিপ্পালাস, ইনি সর্বপ্রথম মনসুনের আবিষ্কার করেছিলেন। ইনি সর্বপ্রথম মনসুনের খোঁজ করেন। মনসুনের খোঁজ কে করেন? হিপ্পালাস। কার টাইম পিরিয়ডে? কনিষ্কের টাইম পিরিয়ডে। এছাড়া পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি থেকে জানা গিয়েছে যে কনিষ্কের সময় ব্যবসা বাণিজ্য কিন্তু সর্বাধিক হতো কার সাথে? রোমের সাথে হতো। এর পরবর্তীতে চীন, ইউরোপ বা ফারস তথা মধ্য এশিয়াতে আরেকটা নতুন ব্যবসা শুরু হচ্ছে। সেই ব্যবসাটা কি? সেটা হলো রেশমের ব্যবস্থা। তো সেখান থেকে এসে যাবে, এটা একটা নির্দিষ্ট পথে এই ব্যবসাটা হতো। তো যে পথে হতো তাকেই বলা হতো রেশম, ইংরেজি সিল্ক, আর রাস্তা ইংরেজি রুট, অর্থাৎ সিল্ক রুট বা বাংলাতে বলবো কি? রেশম পথ। তো এই রেশম আবিষ্কার হওয়ার পর কি হতে লাগলো? এই কনিষ্কের টাইম পিরিয়ডে চীন, তারপর ইউরোপ, তারপর ফারাস, মধ্য এশিয়ার সমস্ত দেশে, মধ্য এশিয়া, এই সমস্ত জায়গাতে রেশমের ব্যবসা শুরু হতে থাকলো। এবার রেশমের ব্যবসা যখন শুরু হলো, তখন ধীরে ধীরে কনিষ্ক যে সোনাটা পেয়েছিল হিন্দুকুশ পর্বতের আলতাই পাহাড় থেকে, সেই সোনা সে বাইরের দেশের সাথে যখন সে বিনিময় করতো, সেটা দিয়ে ব্যবসা বাণিজ্য চালাতো, সেটা বিক্রি করে, এবং সেখান থেকে কনিষ্কের আর্নিং হতো তার রাজদরবারে। তো সেই সোনার ব্যবসা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। তো কনিষ্ক সেটাকে ঠিক করার জন্য কি করলো? তো কনিষ্ক সেটাকে ঠিক করার জন্য সে এই রেশম পথটাকে দখল করলো। তো এই রেশম পথটা যাচ্ছে কোথায়? এই রেশম পথটা চীনের মধ্য এশিয়ার ব্যবসার কিন্তু দুটো পথ যেত। মানে চীন কোন কোন পথ দিয়ে যেতে পারে? এখানে ভারতের ম্যাপ এঁকেছি, এখানে একটুখানি ডিসকাস করে দিই। এখানে তো চীন কোথায়? ভারতের ওপরে এইরকম পজিশনে চীন অবস্থিত, লাল কালি দিয়ে আঁকছি, এরকম পজিশনে চীন অবস্থিত। তো চীনের যাওয়ার রাস্তা কোথায়? এক হলো এখানে এই হিমালয়ের ওপর দিয়ে, হিন্দুকুশ পর্বতের পাশ দিয়ে, এখান দিয়ে একটা স্থলপথে সে কানেক্টিভিটি করতে পারে, অথবা এদিক দিয়ে নদী আছে, এখান থেকে সমুদ্র পথে এখান থেকে এসে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে এসে ভারত মহাসাগর দিয়ে এখান থেকে গিয়ে মধ্য এশিয়ার সাথে কানেক্ট করতে পারে। তো এই দুটো রুট ছিল চীনের সাথে মধ্য এশিয়ার ব্যবসার বাণিজ্যের জন্য। তো সেই টাইম পিরিয়ডে কনিষ্ক কি করলো? কনিষ্ক এই রেশম ব্যবসায়ী যারা ছিল, সেই রেশম ব্যবসায়ীদের মেরে দিয়ে কনিষ্ক রেশম পথ দখল করলো। রেশম পথ অর্থাৎ সিল্ক রুট তিনি তার দখলে নিয়ে নিলেন, এবং সিল্ক রুট দখল করে নিয়ে কি করলো? যেমন ধরো এখন বড় বড় হাইওয়েতে কোনো কোম্পানি সেটাকে দখল করে নিয়ে সেই হাইওয়েটাকে রিপেয়ার করে, এবং হাইওয়েটাকে যদি কোথাও কিছু প্রয়োজন হয় সেই হাইওয়েতে সেই সুবিধাগুলো প্রোভাইড করে, এবং তার জন্য কি করে? টোল ট্যাক্স নেয়। তো কনিষ্কও কি করতো? কনিষ্কও টোল ট্যাক্স নিত। এর ওপরে, এই রুটের ওপরে কি বসিয়ে দিল? ট্যাক্স সিস্টেম বসিয়ে দিল। এবং ট্যাক্স সিস্টেম বসানোর ফলে এবার তারা রেশম নিয়ে ব্যবসা করুক আর যা নিয়ে ব্যবসা করুক না কেন, ওই পথ দিয়ে তাদের অবভিয়াসলি যেতে হবে, এবং যাওয়ার সময় সেখান থেকে ট্যাক্স নেবে, এবং যেটা কনিষ্কের অর্থ ব্যবস্থার একটা বড় স্রোত ছিল। এর পরবর্তীতে ধীরে ধীরে
105 খ্রিস্টাব্দ যখন আসছে, 105 খ্রিস্টাব্দ, সেই টাইমে কনিষ্ক আনুমানিক 105 খ্রিস্টাব্দ ধরা হচ্ছে, তো কনিষ্ক মারা যাচ্ছে এবং কনিষ্ক মারা যাওয়ার পর কুষাণ বংশের উত্তরাধিকারী যারা ছিল তারা কিন্তু ছিল অযোগ্য এবং তার জন্য তার সাম্রাজ্য কি হলো, ছোট 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 সামন্তরা কিন্তু আলাদা হতে শুরু করলো। এবং কোশ্চেন দেবে এখান থেকে যে কুষাণ বংশের অন্তিম শাসক কে ছিল, কুষাণ বংশের অন্তিম শাসক। তো কুষাণ বংশের অন্তিম শাসকের নাম হলো বাসুদেব। বাসুদেব ছিল কুষাণ বংশের অন্তিম শাসক। এর মধ্যে কুষাণ বংশের সামন্ত বাসুদেব যখন রাজা ছিলেন তখন এর টাইম পিরিয়ডেও এই কুষাণ সাম্রাজ্য যেটা ছিল তার মধ্যে একটা সাইডে ছিল সামন্ত শ্রীগুপ্ত। এই শ্রীগুপ্ত কি করছে, শ্রীগুপ্ত এই বাসুদেবকে মেরে দিচ্ছে, বাসুদেবকে মেরে দিয়ে শ্রীগুপ্ত গুপ্ত বংশের শ্রীগুপ্ত শ্রীগুপ্ত কি করছে, গুপ্ত বংশের প্রতিষ্ঠা করছে, গুপ্ত বংশের প্রতিষ্ঠা করছে। এবার আমরা এর পরের দিনের ক্লাসে দেখব যে গুপ্ত বংশের শুরু করব, গুপ্ত বংশ প্রতিষ্ঠা কিভাবে হলো, গুপ্ত বংশের পরবর্তী রাজা কে কে আসছে সেগুলো নিয়ে ডিসকাস করব। এবার ক্লাসের মাঝখানে একটা কথা বলেছিলাম যে ক্যালেন্ডার, এই টাইম পিরিয়ডে যে ক্যালেন্ডার চালু হচ্ছে সেই ক্যালেন্ডারের ব্যাপারে একটুখানি লাস্টে ডিসকাস করব। তো হেডিং করো ক্যালেন্ডার, ক্যালেন্ডার। তো 3 প্রকার ক্যালেন্ডার নিয়ে মেনলি আমরা এখানে ডিসকাস করব। ফার্স্ট লেখো গ্রেগরিয়ান, গ্রেগোরিয়ান ক্যালেন্ডার, গ্রেগোরিয়ান ক্যালেন্ডার, গ্রেগোরিয়ান ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা মূলত কার উপরে বেস করে এটা ডিপেন্ডেন্ট ছিল, তো এটা মূলত সূর্যের ওপরে বেস করে, সূর্যের ওপরে এটা বেস করে ডিপেন্ডেন্ট ছিল এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা। এবং এটা যীশু খ্রিস্টের জন্মের ঠিক সময় কিন্তু এই ক্যালেন্ডারটা শুরু হয়। এটা যীশু খ্রিস্টের যীশু খ্রিস্টের যীশু খ্রিস্টের জন্মের সময় থেকেই, জন্ম থেকেই এটা শুরু হয়, যীশু খ্রিস্টের জন্ম থেকেই এটা শুরু হয়। এবার তোমরা একটা জিনিস খেয়াল করবে, এর আগে যে রাজবংশগুলো বা সিন্ধু সভ্যতা বলো বা ওদিকে বৈদিক সভ্যতা বলো, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম বলো, সেখানে আমরা বারবার পড়ে এসেছি কি বিসি, বিসির ফুল ফর্ম কি, বিফোর ক্রাইস্ট। তো এগুলো আমরা কি হিসাবে ডিনোট করি, তো যীশু খ্রিস্টের জন্ম, তো যীশু খ্রিস্টের জন্মকে আমরা জিরো হিসাবে ধরি, যীশু খ্রিস্টের জন্মকে আমরা জিরো হিসাবে ধরি। এবার যীশু খ্রিস্টের আগে হলে তাকে বলবো কি, তাকে বলবো বিফোর, তাকে বলবো বিফোর। তাই আমরা এটাকে বলি খ্রিস্টপূর্বাব্দ, মানে খ্রিস্ট, যীশু খ্রিস্টের আগে, পূর্বাব্দ মানে আগে, খ্রিস্ট পূর্বাব্দ, খ্রিস্টপূর্বাব্দ বলি, খ্রিস্টপূর্বাব্দ। এবং পরবর্তী টাইম পিরিয়ডকে আমরা বলি কি খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ। তো এবার বাকি যে সমস্ত রাজবংশ আসবে বা বাকি যে ঘটনাগুলো আসবে সেগুলো ধীরে ধীরে এবার আমরা কিন্তু খ্রিস্টাব্দের মধ্যে প্রবেশ করেছি। গুপ্ত বংশ বংশ সব খ্রিস্টাব্দ মানে প্রথম শতাব্দীর টাইম পিরিয়ডেই কিন্তু গুপ্ত বংশের সংস্থাপন হয়েছিল। তো এখান থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলছিলাম, গ্রেগরিয়ান ক্যালেন্ডার কিসের ওপরে, সূর্যের ওপরে বেস করে, এবং এটা যীশু খ্রিস্টের জন্মের থেকেই কিন্তু এই ক্যালেন্ডার শুরু হয় এবং এই ক্যালেন্ডারের ব্যবহার কিন্তু সব থেকে বেশি হয়ে থাকে। নেক্সট ক্যালেন্ডারের নাম লেখো বিক্রম সংবৎ, বিক্রম, বিক্রম সংবৎ। এই বিক্রম সংবৎ ক্যালেন্ডারটা এটা চালু হচ্ছে কখন, এটা চালু হচ্ছে এই ক্যালেন্ডারটা মালবা শাসক, লিখে রাখো, এটি মালবা শাসক চতুর্থ বিক্রমাদিত্য,
বিক্রমাদিত্য বিক্রমাদিত্য চতুর্থ বিক্রমাদিত্যের টাইমে কিন্তু শুরু হচ্ছে। তো সেই টাইম পিরিয়ডটা কখন? 57 খ্রিস্টপূর্বাব্দ। 57 খ্রিস্টপূর্বাব্দ থেকে চালু হচ্ছে কি বিক্রম সংবৎ, অর্থাৎ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের আগে কিন্তু চালু হচ্ছে কি বিক্রম সংবৎ। তো সেই কারণে গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে 57 বছর এগিয়ে আছে কি 57 বছর এগিয়ে আছে বিক্রম সংবৎ। তো লিখে রাখতে পারো এটি এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে 57 বছর এগিয়ে থাকে, কারণ 57 বছর আগে থেকেই কিন্তু চালু হয়ে গিয়েছিল বিক্রম সংবৎ। তারপরে এসেছিল কি? তারপরে এসেছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তাই যদি বলি যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আজ যদি 2024 সাল হয়, তাহলে বিক্রম সংবৎ অনুযায়ী সেই বছরটা কি হবে, মানে কত সাল হবে বিক্রম সংবৎ অনুযায়ী? তো অবভিয়াসলি 57 বছর এগিয়ে যাবে। তো এর সাথে 57 যোগ করো, যোগ করলে কত হচ্ছে? 7 4 11 1 হাতে 1, 5 আর 2 7 আর 1 8, 2081 সাল। তো বিক্রম সংবৎ অনুযায়ী, এটা কি বললাম? এটা হলো বিক্রম সংবৎ। তো বিক্রম সংবৎ অনুযায়ী 2024 সালটাকে আমরা কত সাল বলবো? 2081 সাল বলবো। 2081 সাল বলবো। এরপর পরবর্তী ক্যালেন্ডার হলো কি শক সংবৎ। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন এক্সামে দিয়েছিল, একটুখানি বলে রাখি। কোশ্চেন দিয়েছিল যে ভারতের সংবিধান লাগু হয়েছিল কত সালে? সংবিধান লাগু হয়েছিল 26 জানুয়ারি 1950-এ ভারতের সংবিধান লাগু হয়েছিল। তো সংবিধান যখন লাগু হয়েছিল তখন বিক্রম সংবতে কত সাল? তো সংবিধান লাগু হয়েছিল কত সালে? 1950 সালে। তো 1950 সালটা যদি আমরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে ধরি, তাহলে বিক্রম সংবতে কত সাল ছিল? তো এর সাথে 57 যোগ করে দাও, 57 যোগ করলে হচ্ছে 7, 5 5 10 0 হাতে 1, এখানে 1 1 কত হচ্ছে? 2, সরি 1950 আর 50 হচ্ছে 2000 সাল, আর 7 মানে 2007 সাল হবে। 2007 সাল হবে। 2007 সাল হবে। নেক্সট ক্যালেন্ডার লেখো শক সংবৎ, যেটা শকরা চুরি করে, মানে কনিষ্ক থেকে চুরি করে নিয়ে তারা ক্যালেন্ডার জারি করেছিল। কত সালে জারি করেছিল শক সংবৎ? শক সংবৎ জারি হয় 78 খ্রিস্টাব্দে। 78 খ্রিস্টাব্দে জারি হয়, অর্থাৎ এটা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পরে কিন্তু এই ক্যালেন্ডারটা এসেছিল। একে কনিষ্ক 78 খ্রিস্টাব্দে কি করেছিল? রাজ্য অভিষেকের টাইমে কিন্তু চালু করেছিল। এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের কি 78 সাল পরে এসেছিল। তো লিখে রাখো এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের 78 বছর পরে এসেছিল। তাহলে সবার প্রথমে এসেছিল কি? এসেছিল বিক্রম সংবৎ, তারপরে এসেছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডার, তারপরে এসেছিল কি শক সংবৎ এসেছিল। তাই যদি বলা হয় যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আজ যদি 2024 সাল হয়, তাহলে শক সংবৎ অনুযায়ী আজ কত সাল? তো এর থেকে বিয়োগ করতে হবে কত বছর? 78 বছর বিয়োগ করতে হবে। তো 78 বছর 24 বছর যদি বিয়োগ করে দাও, তো 78 থেকে 24 বাদ দিলে কত হচ্ছে? 4 আর 5 মানে 54 বছর। তার মানে আরো 54 বছর বিয়োগ করো, 2000 থেকে আরো 54 বছর, মানে 24 বছর বিয়োগ করলে 2000 সাল হচ্ছে, আর বাকি থাকছে 54 বছর। 54 বছর বিয়োগ করে দিলে থাকছে কত? 1946।
1946, 1946 সাল হবে। 1946 সাল হবে। কোন ক্যালেন্ডার অনুযায়ী? শক সংবাদ অনুযায়ী। শক সংবাদ অনুযায়ী। আশা করি এখানে বোঝাতে পেরেছি। তাহলে সবার প্রথমে কে ছিল? নেক্সট লাস্ট আরেকবার দেখে নিই। সবার প্রথমে ছিল বিক্রম সংবাদ। বিক্রম সংবাদ ক্যালেন্ডার, যেটা বিক্রমাদিত্য, চতুর্থ বিক্রমাদিত্য চালু করেছিল খ্রিস্টপূর্বাব্দ 57, অর্থাৎ 57 খ্রিস্টপূর্বাব্দে এটা চালু হয়েছিল। এর পরে এসেছিল কি? এর পরে এসেছিল গ্রেগোরিয়ান ক্যালেন্ডার। গ্রেগোরিয়ান ক্যালেন্ডার। গ্রেগোরিয়ান ক্যালেন্ডার, এবং এটা যীশুখ্রিস্টের জন্মের টাইমেই এসেছিল, অর্থাৎ জন্ম হয়েছিল, যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল সেটাকে ধরে নেওয়া হয় কি 0 খ্রিস্টাব্দ। তো 0 ধরে নেওয়া হয়, তো তাই লিখলাম 0। এর পরে এসেছিল কি? পরে এসেছিল শক সংবাদ। শক সংবাদ। শক সংবাদ কবে এসেছিল? এসেছিল 78 খ্রিস্টাব্দে, 78 এডিতে এসেছিল। তাহলে এখান থেকে যদি বলে যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে বিক্রম সংবাদ বার করতে, তখন যেহেতু 57 বছর আগে এসেছিল, তাহলে অবভিয়াসলি 57 বছর আগে চলবে সেই ক্যালেন্ডার। তো তখন কি করব? আমরা 57 যোগ করব। আর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের 78 বছর পরে এসেছিল কি শক সংবাদ। তাই কোনো টাইম পিরিয়ড যদি গ্রেগরিয়ান ক্যালেন্ডারে বলা থাকে শক সংবাদে জানতে চাই, তখন আমরা কি করব? 78 সেখান থেকে বিয়োগ করে দেব। তো এই ছিল কুষাণ বংশ এবং এই ছিল ক্যালেন্ডারের উপর থেকে ডিসকাশন। আশা করি সব ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কারোর কনফিউশন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আশা করি আজকের ক্লাসে যে টপিকগুলো পড়ানো হলো সেটা সব ক্লিয়ার হয়েছে। নেক্সট ক্লাসে আমরা শুরু করব গুপ্ত ডাইনাস্টি, গুপ্ত বংশ। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।